কুমিল্লায় সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। 11,085 ভোটের ব্যবধানে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা আগেই বলে রেখেছিলেন ফলাফল যাই হোক মেনে নেবেন তিনি। ভোটের আগের দিন থেকে সিটি কর্পোরেশন এলাকার ভেতরেই একটি জঙ্গি আস্তানা পুলিশ ঘেরাও করে রাখলেও 63.92% ভোট পড়েছে। সকাল 9টার পরপরই ভোট দিয়ে বেরিয়ে বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু অভিযোগ করেছিলেন বিভিন্ন কেন্দ্রে তাঁর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হচ্ছে আর সরকার দলের লোকজন সিল মারছেন নৌকার পক্ষে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে থেকে দেখতে চাওয়ার কথা জানিয়েছিলেন প্রার্থী নিজে আর কেন্দ্রীয়ভাবে তাঁর দল। এই নির্বাচনটি ছিল KM নুরুল হুদার নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নৌকা ধানের শীষের লড়াই। বিএনপির পক্ষ থেকে একে কমিশনের জন্য মহাপরীক্ষা হিসেবে অভিহিত করে বলা হয়েছিল এই নির্বাচন সুষ্ঠু হলে রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরে আসবে কমিশনে। কিন্তু নির্বাচন শেষে বিএনপি বলেছে নির্বাচনে সরকারি দল প্রশাসনকে ব্যবহার করে নানা অনিয়ম করেছে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে ব্যর্থ হয়েছে কমিশন। কুমিল্লার দিকেই সারা দেশের নজর থাকলেও আজ উপনির্বাচন হয়েছে সুনামগঞ্জ 2 সংসদীয় আসনে। 2 জায়গায় নির্বাচন শেষে সিইসি নুরুল হুদা বলেছেন বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। জাল ভোটের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছেন অনেক জায়গাতেই বিএনপির অভিযোগ সঠিক ছিল না এবং ব্যাপকভাবে কিছু হয়নি। বিএনপি অবশ্য বলেছে কুমিল্লা নির্বাচন আবারও তাদের নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবির যৌক্তিকতা তুলে ধরেছে। কুমিল্লায় নির্বাচন শেষে নতুন মেয়র মিলল বটে, কিন্তু আর কি মিলল কুমিল্লায়? আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন আছে খোলা। আপনাদের প্রশ্ন ও মতামতের জবাব দিতে রাজকাহন স্টুডিওতে আছেন BDnews24.com এর সিনিয়র সম্পাদক আমানুল্লাহ কবির, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুইয়া। স্বাগত আপনাদের তিনজনকে। নঈম নিজাম, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কুমিল্লার ছেলে, আপনি কোনো বিস্ময় আছে মনিরুল হক সাক্কুর বিজয়ে? না, খুব একটা বিস্ময় আমি বলবো না, কারণ অনেকটা সাক্কু এর আগেও মেয়র ছিলেন। সাক্কু অনেকদিন থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত। সাক্কুর সঙ্গে গত 2008 সালের পর থেকে 2009 সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে খুব গভীর সখ্যতা সুসম্পর্ক ছিল এবং সাক্কুর অনেক ক্ষেত্রে সাক্কুর অনেকগুলো পজিটিভ সাইড ছিল, এগুলো একটা বিষয় ছিল। দ্বিতীয়ত হলো ইলেকশনটা অনেকটা নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয় এবং যে অভিযোগটি বিএনপি করেছিল, মানে আমরা ওখানে চমকটা ওখানে দেখি দিনভর অভিযোগ, রাতে সাক্কুকে বিজয়ী ঘোষণা। তাহলে এটা এক ধরনের চমক আপনি বলতে পারেন, এছাড়া বড় কোনো চমক ছিল না দিনের বেলা। ইনক্লুডিং আপনি যদি দেখেন বিকালবেলায় যখন রিজভী আহমেদ অভিযোগ করলেন যে ইলেকশন ঠিকভাবে হয়নি, তখন কিন্তু ভোট গণনা শুরু হয়ে গিয়েছিল এবং সাক্কু পজিটিভ একটা অবস্থানে ছিলেন। কিন্তু ব্যালটে সিল মারার কিছু দৃশ্য তো আমরা সাংবাদিকরাও যখন গিয়েছি তখন দেখেছি, কিছু অভিযোগ এসেছে। এটা দুই ধরনের ছিল। আপনাকে আমি বলি, যখন অনেক আপনি জানেন যে কুমিল্লা অনেকগুলো গ্রুপিং এর রাজনীতি আছে, সেখানে একটি গ্রুপের লোকজন তারা নিজেরাই ব্যালটে সিল মেরে ছবি দেখালো যে আমি ভোট দিয়েছিলাম, এটি একটি বিষয়। দ্বিতীয়ত হলো খুব একটা না, আপনি যদি আগের ভোটগুলো দেখেন ঢাকা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে সেই হিসাবে কি খুব একটা বেশি ছিল? আপনি দেখেন, আমি একদম নাম ধরে আপনাকে বলছি, যেমন কুমিল্লা আওয়ামী লীগ নিয়ন্ত্রিত যে কেন্দ্রটি বলা হয়ে থাকে সেই কেন্দ্রটি ছিল সিটি কলেজ কেন্দ্র। সিটি কলেজ কেন্দ্রতে ভোট স্থগিত করা হলো, তার মানে ইলেকশন কমিশন অভিযোগ পাওয়ার পরে ব্যবস্থা নিলেন। সদর দক্ষিণ, যেটি একজন মন্ত্রীর এলাকা নিয়ন্ত্রিত, সেখানে আপনি দেখেন একটি অভিযোগও ছিল না। আপনি যেটা নিয়ে অনেক পত্রিকা বলছিল সংখ্যা ছিল, সংকট ছিল। এবং সেখানে আরেকটি বিষয় ছিল আপনার, যেটা একটা চমকও আপনি বলতে পারেন, ইলেকশন কমিশনের প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট ছিল। এটা অতীতের কোনো ইলেকশন আমরা দেখিনি। আরেকটা যদি দেখেন আপনি, প্রত্যেকটি কেন্দ্রে র্যাব এবং পুলিশ, বর্ডার গার্ড, এত কঠোর ইলেকশন খুব কম আমরা দেখতে পেয়েছিলাম। আর দ্বিতীয়ত হলো আমরা যেসব কেন্দ্রগুলোতে দেখেছিলাম যে চমক যদি বলতে থাকেন, বেশিরভাগ কেন্দ্রে আরেকটা চমক ছিল যে নৌকা মার্কার বেস ধরে তারা কিন্তু লাইন ধরে ভোট দেওয়ার পর সেখানে কিন্তু ধানের শীষ বিজয়ী হলো। তার মানে ধানের শীষের লোকজনকে আমরা মিডিয়া দেখাতে পারিনি, নৌকা লাইনগুলো আমরা সকালে যেখানে দেখিয়েছিলাম বেশি, সেখানে কিন্তু ধানের শীষের ফলাফল দেখা গেলো ভালো করেছে। এটা কেন চমক? মানে এটা এইরকম চমকটা হলো কেন? ব্যাচ পড়লো নৌকার আর ভোট দিল ধানের শীষে। এটা দুটি কারণ হতে পারে। হয়তো যে যারা
একটা হতে পারে আওয়ামী লীগের যারা গ্রুপ পলিটিক্সটা করে তারা এটা করতে পারে। দ্বিতীয়ত হলো আমি আসবো আমি আপনার কাছে। একটা সেকেন্ড বলছি, জি। দ্বিতীয়ত হলো আরেকটা বিষয়, সেটা হলো যেটা ভুল বোঝাবুঝি হবে এটা না বললে, সেটা হলো বিএনপির যে কর্মীরা আশঙ্কা করেছিল হয়তো তারা কেন্দ্রে গেলে তারা বাধাগ্রস্ত হবে, তারা ভোট দিতে পারবে না, তারা নৌকার বেসটা লাগিয়ে তারা মনে করেছিল যে আমি এবার আমার ভোটটা নিশ্চিত করলাম। আমি আপনি গ্রুপিং এর কথা বলছিলেন, সেই প্রসঙ্গেও একটু আসবো, কারণ আপনারা অনেকেই বিশ্লেষণ করছিলেন যারা কুমিল্লার রাজনীতিটা খুব ভালো করে বহু বছর ধরে দেখছেন, যে আঞ্জুম সুলতানা সীমার বাবা আফজল খান এবং এমপি বাহার তারা যদি একসাথে নির্বাচন করেন তাহলে ফলাফলটা অন্যরকম হতে পারতো কিনা। আমি নঈম নিজাম এই প্রসঙ্গেও আসবো আপনার কাছে, কিন্তু আমানুল্লাহ কবির আপনার কাছে তার আগে যেতে চাই। মানে নঈম নিজাম যেটা বললেন, আমি ধারণা করি যে আগামী কয়েকদিন সেটাই বলা হবে যে আসলে কত শতাংশ নিয়মের ঘটনা বা কত শতাংশ এই এজেন্ট মারধর, জাল ভোট দেওয়া, যে অভিযোগগুলো সারাদিন ধরে বিএনপি করে এসেছে, বিএনপি কি আর এই অভিযোগ করবে আপনার মনে হয় বিজয়ী হওয়ার পর? আর কত শতাংশ হলে আসলে নির্বাচন খারাপ হয়, কত শতাংশ হলে ভালো হয়, এর কোনো পরিসংখ্যান আছে? এরকম কোনো পরিসংখ্যান আমার জানা নেই। যাই হোক, এটা আমাদের দেশে মানে এটা এই নির্বাচনটা ইন্টারেস্ট গ্রো করেছে কেন? ইন্টারেস্ট গ্রো করার কারণ হচ্ছে যেটা হচ্ছে নৌকা এবং ধানের শীষে নির্বাচন, যেটা জাতীয় নির্বাচনের প্রতীক। এই জন্য সবাই কিন্তু এই নির্বাচনের ব্যাপারে খুবই আগ্রহী হয়েছে, তাই না? আরেকটা আগ্রহের কারণ হচ্ছে যে নতুন নির্বাচন কমিশন এই যে তার যে প্রথম যে মানে যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করে, এটা এই দুইটা জিনিস কিন্তু দুইটা বিষয়ের কারণে আপনার সবারই দৃষ্টি কিন্তু কুমিল্লার দিকে ছিল। এখন বিএনপি যেটা করছে, বিএনপির কথা যেটা বললেন আপনি, বিএনপির অভিযোগ মানে বিএনপি মানে কখনোই কোনো আস্থা রাখতে পারছিল না। বিএনপি যে এই যে অতীতে যে নির্বাচন কমিশন যেটা ছিল এবং তার যে ভূমিকা ছিল বিভিন্ন নির্বাচনে, জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনে, সেই কারণে বিএনপি নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে পারছিল না। এটা হলো তাদের একটা প্রধান কারণ। এবং সেখানেও তারা যে কারণে তারা বারবার বলছে যে নতুন নির্বাচন কমিশনের জন্য এই কুমিল্লার নির্বাচনটা হচ্ছে টেস্ট কেস। এবং হ্যাঁ, যদি টেস্ট কেস হয়ে থাকে তাহলে টেস্ট কেসে দেখা যায় যে জিতে গেছে, মানে মনিরুল হক সাক্ষ্য জিতেছেন, কিন্তু বিএনপি আবার বিকাল বেলায় নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলে দিয়েছে যে পরীক্ষায় আবার নির্বাচন কমিশন ফেল করেছে। না, পরীক্ষায় ফেল করেছে আমরা ব্যর্থ হয়েছে বলে না, সেটা ব্যর্থতা কি দিয়ে দেখবো আমরা? ব্যর্থতা যদি মানে বিএনপি যদি মিনিমাম যদি ফ্রি ফেয়ার ইলেকশন না হয় তাহলে বিএনপি জেতার কথা না, তাই না? ডিফারেন্স যেটা আছে, ডিফারেন্সটা খুব বেশি না, কিন্তু আমরা কত 11,085 কিন্তু খুব বেশি বড় ডিফারেন্সটা। নির্বাচন মোটামুটি ফ্রি ফেয়ার হয়েছে বলেই কিন্তু এই অল্প ডিফারেন্সটা ধরা পড়েছে। এই অল্প ডিফারেন্সের কারণে কিন্তু বিএনপির ক্যান্ডিডেট জিতে গেছে, এটা কিন্তু বাস্তবতা। এখন আপনি ধরেন এটা আমাদের দেশের কিন্তু একটা রাজনীতিতে একটা কালচারই রয়ে গেছে, হারলে ইলেকশন খারাপ হয়েছে, ইলেকশন কারচুপি হয়েছে, আর জিতলে ভালো হয়েছে। এটাই তো আমাদের কালচারটা। এখন আপনি মানে আপনি দেখেন আমাদের মানে অবস্থাটা কিরকম। যিনি কয়েকদিন আগে চিফ ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করার পরে তাকে সজ্জন ব্যক্তি বললেন, সজ্জন বললেন, আবার পরক্ষণেই তাকে দুর্জন বলা যায় কিনা? পরক্ষণে বলেন নাই, মানে সারাদিনের নির্বাচন দেখে ওই তো পরক্ষণেই তো, এটা পরক্ষণই তো, তাই না? আপনি রাখেন নাই তাই বলেছেন, তাহলে কথা রাখেন নাই মানে দুর্জন বলতে হবে, তাই না? এই সজ্জন আর দুর্জন এই রাতারাতি পার্থক্যটা হয় কিনা, তাই না? এগুলো হয় কি, এইগুলোর প্রবলেম হয় কি, এগুলো মানে নিজেদের যে ক্রেডিবিলিটি সেটাও নষ্ট হয়। তার মানে কি ক্রেডিবিলিটি অর্জনের মানে সকল এক সেকেন্ড বলছি, আপনাকে যোগ করছি আমানুল্লাহ কবির ভাইয়ের সঙ্গে। দেখেন, একটু আগে বিএনপির আরেকজন অ্যাডভাইজার বললেন টেলিভিশনে যে আমরা যে কয়টা অভিযোগ করেছিলাম, আমরা অভিযোগ করেছিলাম ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, সদর দক্ষিণের ওসি নজরুলকে বদল করার জন্য তাকে বদলি করে দেওয়া হলো। আমরা অভিযোগ করেছিলাম 25 জন সাব ইন্সপেক্টর দলের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে না রাখার জন্য ইলেকশন কমিশন তাই করেছিল।
এরপর দিনভর যদি আপনি ইলেকশন দেখেন, যেখানে যেখানে অভিযোগ করা হয়েছিল সেখানে ইলেকশন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছিল। তারপর আবার আমার কাছে মনে হয় যে আমাদের রাজনীতির ক্ষেত্রে অনেকগুলো চিন্তা করে কথা বলার সময় আসলো। আগের থেকে আমরা এই ইলেকশনটা দুইটি দলের শিক্ষণীয় দুইটি বিষয় থাকবে, সেটা আমি পরে বলবো, জাস্ট এই পয়েন্টটা ক্লিয়ার করলাম। আব্দুল জলিল ভুঁইয়া, মানে নঈম নিজাম এবং আমানুল্লাহ কবিরের কথার সূত্র ধরেই যদি বলি যে মানে একরকম ব্যাপারটা এমন নাকি, যেটা আমরা অনেকদিন থেকে বলে আসছিলাম যে আসলে ক্রেডিবল ইলেকশন করবার বা ক্রেডিবিলিটি পাওয়ার, নির্বাচন ভালো হয়েছে এই সার্টিফিকেট পাওয়ার কি সবচেয়ে সহজ উপায় বিরোধী দলের জিতে যাওয়া, মানে তখনই নিরাপদ? আমি তা মনে করি না। আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিটা আমাদের দেশের যে আছে, যে কবির ভাই যে কথাটি বলেছে যে জিতলে পরে ইলেকশন ঠিক হয়েছে, হারলে ইলেকশন ঠিক হয় না, এটা যেমন আছে, আজকের প্রেক্ষাপটটা তা না আমার মতে। এখানে যে জিনিসটা হয়েছে যে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি এবং আওয়ামী লীগ, আপনার এইখানে যে বিএনপির প্রার্থী জয়ী হয়েছে, তারপরেও আমি একটা টেলিভিশন চ্যানেলে দেখছিলাম যে বিএনপি প্রার্থী কিন্তু বলছে যে ভয় দেখানো হয়েছে বিভিন্ন জায়গায়, এই অভিযোগ ভোট দিয়ে বেরিয়ে সেটা বলেছেন না, টেলিভিশন চ্যানেলগুলো তো দেখাচ্ছে সন্ধ্যায় আফটার ইলেকশন, যখন তাকে তিনি জয়ের পথে, তখন এই অভিযোগগুলো করছেন। এটা আমার মনে হয় যে তাদের এটা স্ট্র্যাটেজিক্যাল, যে আগামীতে তাদের যে জাতীয় রাজনীতিতে বা জাতীয় নির্বাচনে করার ক্ষেত্রে তারা তাদের সেই নিশ্চয়তাটা তারা চায় যে একটা তাদের যে দাবি আছে যে একটি ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে একটা নির্বাচন। কারণ বিকেলে যদি তারা বলে কেন্দ্রীয় কার্যালয়ে তারা যে সংবাদ সম্মেলন করেছে, এখানে রুহুল কবির রিজভী পরিষ্কার বলেছেন যে প্রশাসনকে ব্যবহার করার প্রমাণ পাওয়া গেছে কুমিল্লায়, এই জন্যই নির্দলীয় সরকার। এই জায়গাটাতে আমি বলে যে আমাদের দেশে গণতন্ত্রের এবং রাজনৈতিক দলগুলোর সমস্যা হচ্ছে যে পার্টিজান ওয়েতে দেখা। এই যে পার্টিজান ওয়েতে দেখাটা ফলে হয়েছে কি যে আমরা যে গণতন্ত্রের কথাটা বলি, আমাদের লক্ষ্যটা যে গণতন্ত্র, সেই জায়গাটিতে আমরা পৌঁছতে পারছি না। আজকে যে নির্বাচনটা কুমিল্লাতে হয়েছে, যে 63% ভোট পড়েছে, সেখানে বিএনপির প্রার্থী বলেছে যে এখানে আসতে দেওয়া হয় নাই ফলে, এবং মানুষকে ভয় দেখানো হয়েছে ফলে এই নির্বাচনটা এইরকম হয়েছে। আরো ভোট পড়তে পারতো, আরো প্রার্থী আসতে পারতো, তারা আসে নাই, ভোট দিতে আসে নাই মানুষজন। আমি তার কথাটাকেও গ্রহণ করতে চাই না। আমি বলতে চাই যে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। আজকে আমি মনে করি এই নির্বাচন কমিশনের আন্ডারে যে প্রথম নির্বাচন, তারা চেষ্টা করেছে যে এই যে আমাদের তিনজন মনে করছেন যে তারা একরকম পরীক্ষায় পাশ করেছেন। না, পরীক্ষায় পাশ করেছে এটা আমি বলবো না। আমি বলবো তাদের কৌশলগত যে কতগুলো দিক আছে, সেই কৌশলটা হচ্ছে যে তারা সামনে হচ্ছে তাদের জাতীয় নির্বাচন। আপনি দেখেন মানুষ, একজন দর্শক আছেন ফোনে, আমি দর্শকের ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন বা মতামত রাখুন। আমি হাসান আহমেদ বলছি, মিরপুর থেকে। জি বলুন। সম্মানিত নঈম নিজাম সাহেব বলছিলেন যে এখানে আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের কাগজ নৌকা প্রতীক নিয়ে ভোট কেন্দ্রে গেছে, তার মানে কি একটা অজানা আশঙ্কা ছিল জনগণের মধ্যে যে আমি আমার ভোটটা নাও দিতে পারি যদি আমার বিএনপি প্রতীক থাকে। নাম্বার হচ্ছে যে জায়গায় হচ্ছে 103টা মাত্র কেন্দ্র, সে জায়গায় 2টা কেন্দ্র বন্ধ করতে দিতে। আর এই সিসি কিভাবে সারা বাংলাদেশে যখন 1 লক্ষর মতো কেন্দ্র হবে, সেখানে নিরাপত্তা কিভাবে ব্যবস্থা? দর্শক অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আমি আসলে এই প্রশ্নটি একটু ঘুরিয়ে জিজ্ঞেস করব একটা বিরতির পরে ফিরে, যে এই নারায়ণগঞ্জ নির্বাচন হলো, কুমিল্লা নির্বাচন হলো, হাজার হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সেটা কি আসলে জাতীয় নির্বাচনে সম্ভব হবে কিনা? দর্শক, ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। বিরতি থেকে ফিরছি, ফোন করুন আপনারা। ফিরে এলাম রাজকাহনে। নঈম নিজাম, আপনাকে দর্শক প্রশ্ন করেছিলেন যে বিএনপি, আপনি বলেছিলেন যে অনেক কেন্দ্রে যেখানে নৌকা ব্যাচ পড়া ভোটারদের লাইন ছিল সেখানে বিএনপি জিতেছে, তাতে মনে হচ্ছে যে বিএনপির লোকে ভয় পেয়ে ব্যাচ পড়ে গেছে কিনা। এটা আমি সবগুলো বিষয় বলি নাই, কিন্তু আপনি জানেন হুচ্ছা মিয়া স্কুল কেন্দ্র,
ওটা সাক্ষর কেন্দ্র, ওখানে তো কোনো কারোই বেস পড়ে না আমি দেখিনি, টেলিভিশন যেটুকু দেখলাম সেখানে সাক্ষর নিজে ভোট দিলেন, পরে তার সমর্থকরা ভোট দিলেন, সেখানে কোনো সংকট দেখিনি। আবার অনেকগুলো এরিয়াতে যেমন আমাদের মডার্ন স্কুল কেন্দ্র কিংবা আরো কয়েকটা কেন্দ্র আমরা দেখেছিলাম, বা আরো অনেকগুলো কেন্দ্রতে ছিল, সেখানে বিএনপির কর্মীরা, এটা একটা কৌশল অংশ হতে পারে, এটা যোগে যোগে হয়েছিল, এটা একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা প্রস্তুতি করেছিলেন যে 103টি কেন্দ্রের মধ্যে দুটি স্থগিত হলে জাতীয় নির্বাচন সামাল দেবেন কি করে? 103টি কেন্দ্র দুটিতে যদি সামান্য বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে, আমি তো বলেছিলাম এর মধ্যে আওয়ামী লীগ নিয়ন্ত্রিত কেন্দ্র ছিল একটি, যেটা বলেছিলাম সিটি কলেজ কেন্দ্রটি, আপনার ওখানে এই সংকটের জায়গাটুকু একটু পরে তারা কিন্তু ভোট শুরু করে দিয়েছিল। আমাদের ভোটে যে ট্র্যাডিশনটা, এটা যোগে যোগেই সব সময় কম বেশি সংকট হওয়ার পর প্রিজাইডিং অফিসার একক ক্ষমতার অধিকারী, তিনি যে কোনো সময় ভোট বন্ধ রাখতে পারেন, আবার চালু করতে পারেন। তিনি যদি মনে করেন আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকে, তখন তিনি সাময়িক বন্ধ করে আবার চালু করেন। আমার প্রশ্নটি নঈম নিজাম, দর্শকের প্রশ্নে যে প্রশ্নটি মাথায় এসেছিল যে নারায়ণগঞ্জ নির্বাচনে বোধহয় ৫,০০০-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, এখানে ৪,০০০-এর বেশি। এটা আমি বলছি, মানে সারা দেশে কি করে এত লোক আপনি, এটা তো আমাদের দেশে অতীতে কি সংসদ ইলেকশন হয়নি? আমরা কি 91 সালে ইলেকশনে কি আমাদের এত বেশি স্থানীয় নির্বাচনে এত হাজার হাজার না, এটা আমাদের তো এরকম কখনো প্রস্তুত ইলেকশন প্রক্রিয়া তৈরি হয়নি। আমাদের এখন যে একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ, অবিশ্বাস, পরস্পরের প্রতি কোন্দলতা, কেউ কাউকে সহ্য না করার ক্ষমতাটুকু, সেখান থেকে আশঙ্কা থেকেই এই ভোট হওয়া। কারণ এর আগে ঢাকা চট্টগ্রাম নিয়ে অনেক দূর অভিযোগ ছিল এবং সেখানে নানা রকম সংকট ছিল, এগুলোকে ঘিরে নারায়ণগঞ্জ এবং সর্বশেষ কুমিল্লার যে ইলেকশনটি আমরা দেখলাম আজকে, সেখানে এই জায়গার প্রশ্ন থাকার কারণে আজকে আইন প্রয়োগকারী সংস্থা সতর্ক ছিল। এবং শুধু তাই নয়, ইলেকশন কমিশন তারা নিজেরাও সতর্ক ছিলেন যাতে করে একটি সুস্থ ধারার ভোট অনুষ্ঠিত হতে পারে। আমার বক্তব্য হলো, অতীতে যদি আমরা দেখি, হা না ভোটের কথা আলাদা, জিয়াউর রহমান কিংবা এরশাদ আহমদ যেটি হয়েছিল, এটা রাষ্ট্রপতির এখানে দেখা গেল ভোট যেই 100%, 150% ভোট পড়ে গেছিল, কমতে পারে নাই, ওটা ডিক্লারেশন হয়েছে। এটা ইতিহাস, আমরুল্লাহ কবির আরো ভালো বলতে পারবেন এটা, কারণ ওনারা আরো ওই সময় আরো বেশি সক্রিয় সাংবাদিক হিসেবে অনেক বেশি দেখার সুযোগ হয়েছিল ওনাদের। আমরা তখন স্টুডেন্ট ছিলাম। আমি শেষ করছি এটুকু বলে, আপনি যদি দেখেন 70 সালের ইলেকশন প্রেক্ষাপট থেকে এই পর্যন্ত প্রত্যেকটা সংসদ ইলেকশনে এক একটা সময়, আগে তো শুধুমাত্র একটা আনসার একটি ক্যান্ডিডেট যেত, একজন আনসার, পুলিশে যেতে পারতো না, মাঝখানে একটা পুলিশ টল দিয়ে যেত। এখন তো বর্ডার গার্ড থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা বাহিনী, আমি শেষ করছি এটা বলে, যোগাযোগ কমিউনিকেশনটা আগে অত্যন্ত খারাপ ছিল, এখন কমিউনিকেশন এত ভালো, আমার কাছে মনে হয় যে কোনো সংকট মোকাবেলার সক্ষমতা আমাদের আইন প্রয়োগকারী সংস্থা। আমানুল্লাহ কবির, এর আগে 2012-13 সালে যখন 2014 নির্বাচনী মৌসুমের আগে যখন সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হচ্ছিল এবং একের পর এক নির্বাচনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হচ্ছিলেন, পরপর 6টি সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লা সহ তারা বিজয়ী হলেন, অনেকেই বলছিলেন যে এটা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির বিজয়, মানে বিএনপির প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ। এবারও কুমিল্লায় নির্বাচনে ভোট চাইতে গিয়ে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতাও সেটা বলে এসেছিলেন যে সরকারের দুঃশাসনের একটা জবাব দেওয়া। আপনার কি মনে হয়, এটা মনিরুল হক সাক্কুর বিজয় না বিএনপির বিজয়? না, এটা ধরেন, এটা তো একটা স্থানীয় নির্বাচন, স্থানীয় বডির একটা লোকাল বডির ইলেকশন। একটা লোকাল বডির একটা ইলেকশন দিয়ে সমস্ত জাতিকে বিচার করা যাবে না। এখন সমস্ত জাতিকে বিচার করতে হলে বা জাতীয় পরিস্থিতি বিচার করতে হলে জাতীয়ভাবেই একটা ইলেকশন হলে তাহলে বিচার করা যাবে। যদিও এখানে একটা প্রতীকী ভাবে হয়েছে, যে জাতীয় নির্বাচনের একটা প্রতীকী হয়েছে এই কারণে যেহেতু নৌকা এবং ধানের শীষ এখানে প্রতীক ছিল, যে কারণে এটা ওইভাবে দেখা হচ্ছে। কিন্তু এটার মানে এই নয় যে আগামী নির্বাচনে এটাই ঘটবে, এটা বলা মুশকিল। এখন ধরেন, হ্যাঁ, এই যখন আপনার যে এর আগে যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছিল, সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, এরকম হতে পারে যে বিএনপি জিতে গেছিল, বিএনপি জিতে যাওয়ার পরেই একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। যাই হোক, পরবর্তীকালে সেগুলো আর থাকে না। বিএনপির যে জেতার যে একটা মানে সিরিজ বিজয়ের পরে সেটা কিন্তু আর থাকে নাই। এখন সিচুয়েশনটা যেটা নঈম নিজাম সাহেব বললেন, আমি কিন্তু ওই কথার সঙ্গে একমত না যে পরিস্থিতি পাল্টে গেছে। পরিস্থিতি পাল্টে যায় নাই। এই কারণে বলবো আমি যে পরিস্থিতি এখন আওয়ামী লীগ কিভাবে দেখছে, আওয়ামী লীগের কিন্তু একটা কনফিডেন্স গ্রো করেছে। এই যে তারা যে আপনার যে অর্থনৈতিক কর্মকাণ্ড করেছে, উন্নয়নটা করেছে, এই অর্থনৈতিক কর্মকাণ্ড প্লাস তাদের যে ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটিস অ্যাব্রড, সব মিলিয়ে তাদের ভিতরে পরিস্থিতি পাল্টে গেছে। এটা বলিনি, এটা ভুল বুঝাবুঝি হবে। উনি বলেছেন যে মানে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময়ের চেয়ে কুমিল্লা
না না, আমি পরিস্থিতি পাল্টে গিয়ে বলেছিলাম, আমরা সেটা বলেছিলাম আইন প্রয়োগকারী সংস্থা এবং ওই ভোট কেন্দ্র দখল প্রসঙ্গ। আচ্ছা, দ্যাটস ডিফারেন্ট। মানে এইটা আইন প্রয়োগকারী সংস্থা এখন যাওয়ার কমিউনিকেশনের কারণে অনেক সক্ষমতা রাখে। আচ্ছা, যাই হোক, এটা তাহলে আমার বুঝতে হয়তো ভুল হয়েছে। আপনি যে এইটা মানে এখন পরিস্থিতিটা হচ্ছে যে তাদের কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে গেছে, এবং আওয়ামী লীগের আগের যে অবস্থানটা ছিল, রাজনৈতিকভাবে যে অবস্থান ছিল জাতীয় ক্ষেত্রে, সেখানে কিন্তু পরিবর্তন এসছে। তারা অনেক শক্তিশালী, এখন তারা অনেক শক্তি সঞ্চয় করেছে। অনেক শক্তি সঞ্চয় করার পরে কিন্তু আওয়ামী লীগের একটা কনফিডেন্স নিজেদের ভিতরে এসেছে। আবার পক্ষান্তরে আপনার বিএনপি যেটা করেছে, বিএনপি আপনার এই যে গত 5ই জানুয়ারি নির্বাচন না করে তার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতি মোকাবেলা করতে করতেই কিন্তু সাংগঠনিকভাবে তারা হয়রান হয়ে গেছে, এবং সাংগঠনিক অনেক শক্তিও কিন্তু তারা খুঁয়ে ফেলেছে। সুতরাং সব মিলিয়ে আপনি যদি, এবং সাংগঠনিকভাবে পরিস্থিতির মোকাবেলা করতে গেলে আরো সময় দরকার, আরো সুযোগ দরকার, সুযোগ এবং সময় দুটোই দরকার। সেই ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগের প্রস্তুতিটা হলো পুরোপুরি আছে। যেমন আপনি দেখেন আওয়ামী লীগের প্রস্তুতিটা কেমন, এখন থেকেই কিন্তু আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতি হিসেবে কিন্তু প্রধানমন্ত্রী নিজে কিন্তু ভোট চেয়ে বেড়াচ্ছেন, তাই না? বিএনপি কিন্তু আপনি যে কথাটি বলছেন সেই সূত্র ধরে যদি আমি একটু আব্দুল জলিল ভুঁইয়ার কাছে যাই, যে আমি ওই কথাটা একটু শেষ করে দিই, সেক্ষেত্রে কিন্তু বিএনপি এখনো ওই পর্যায়ে যেতে পারে নাই। এই যে পার্থক্যটা, এই যে মানে সেই পার্থক্য তাহলে কুমিল্লার নির্বাচনে তারা ওই যে আমি এটা কিন্তু বিএনপি কথাটাই আপনি মানে আবারও বলতে হয়, বিএনপি কিন্তু যে নির্বাচনগুলো করতেছে কি জন্য নির্বাচনগুলো করতেছে, দেখছে যে আওয়ামী লীগ কিভাবে, মানে রুলিং আওয়ামী লীগ কিভাবে আচরণটা করে, আবার একই সঙ্গে নতুন নির্বাচন কমিশন হয়েছে, সে কি আচরণটা করে, তারা এটা লক্ষ্য অবজারভেশনের পরে কোনো মন চেঞ্জ করবে, সেটা তো 2014তেও অনেকদিন মনে করা হচ্ছিল, এটা আমি মনে করি করবে এবার মনে হচ্ছে। আব্দুল জলিল ভুঁইয়া, আমানুল্লাহ কবির বলছিলেন যে এই সময়টায় এসে আওয়ামী লীগ তার উন্নয়নের রাজনীতি, তার কূটনৈতিক সাফল্য এই মিলে অনেক একটা কনফিডেন্ট অবস্থায় আছে, এবং বিএনপি সাংগঠনিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছে 5ই জানুয়ারি নির্বাচনের পর। কিন্তু তারপরেও তাহলে এই নির্বাচনে এই ফলাফল কি করে, এই প্রসঙ্গে জানতে চাইবো, কারণ একটা 5 বছর ধরে আসলে বিরোধী দলে থেকে মনিরুল হক সাক্কুকে মেয়র পদে কাজ করে যেতে হয়েছে। আর এটাও জানতে চাইবো যে পত্রপত্রিকা গত কিছুদিন ধরে 32 বছর পুরনো যে কোন্দলের কথা বলা হচ্ছিল, যে আওয়ামী লীগের এমপি বাহার এবং আঞ্জুম সুলতানা সীমার বাবা আফজল খানের বিরোধ, অনেকেই বলছিলেন যে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়, যদি বাহার আর সাক্কু ঐক্যবদ্ধ না থাকেন, তাহলে আওয়ামী লীগের সম্ভাবনা আছে। আওয়ামী লীগকে তো সব জায়গায় আসলে এই কোন্দলও সামাল দিতে হচ্ছে। আমি তার আগে একটা, আপনি যে প্রশ্নটির অবতারণা করেছিলেন যে এই বিজয়টা কি সাক্কুর না বিএনপির, আপনি যে কথাটি বলেছেন, আমি মনে করি যে একজন প্রার্থী কিরকম সেটার উপরেও কিন্তু তার জয় পরাজয়টা নির্ভর করে। সাক্কু আমার মতে যে কুমিল্লাতে একজন ভালো প্রার্থী, বিএনপি যাকে প্রার্থী করেছে সে প্রার্থী হিসাবে খুবই ভালো। তার পাশাপাশি আওয়ামী লীগের যে অবস্থাটা আছে, সেই অবস্থায় আপনার আওয়ামী লীগের মধ্যে আমার মনে হয় না যে আওয়ামী লীগের যে নিজস্ব একটা কোন্দল আছে সেটা উপর দিয়ে মিটমাট হলেও ভিতর দিয়ে আসলে তা হয় নাই, আমার কাছে যতটুকু খবর আছে। প্লাস এই জায়গাতে আপনার এই ইস্যুগুলো ছাড়াও আরো অনেকগুলো ইস্যু কাজ করেছে। আপনি যে কথাটি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে আপনার উন্নয়নই একমাত্র মাপকাঠি না জয়ের জন্য, জয় নির্ভর করে সরকার, যে দল সরকারে আছে সেই দলের মানে কর্মীরা, নেতারা কিভাবে মানুষের সাথে আচরণটা করে। এই নির্বাচনটা আমি মনে করি আওয়ামী লীগের জন্য একটা বড় শিক্ষার জায়গা। যদি আওয়ামী লীগ এখান থেকে শিক্ষা গ্রহণ না করে, ভবিষ্যৎটা আমি বলবো না, তারপর শুধু এইটুকু বলবো সাংবাদিক হিসেবে যে আপনার আচার আচরণগুলো পরিবর্তন করতে হবে যদি আওয়ামী লীগকে আগামীতে জিততে হয়। শেখ হাসিনা একা সবকিছুর উপর নির্ভর করে না, তার নেতা কর্মীরা কি ধরনের আচরণ মানুষের সাথে করছে। এই যে উন্নয়নটা হচ্ছে, এই উন্নয়নের মধ্যে কোনো দুর্নীতি আছে কিনা,
একজন এই দর্শক আছেন ফোনে, আমি একটু সেই নিতে চাই। বিষয়গুলো বিবেচনা রাখা নিশ্চয়ই। আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, মতামত রাখুন। আসসালামু আলাইকুম, আমি সাদিক বলছিলাম আদিপুর থেকে। আমার কোশ্চেনটি হচ্ছে যে বিভিন্ন বিশিষ্টজন ব্যক্তিবর্গ তারা বললেন আবার যে- যদি একটু শুরু থেকে বলতেন, খুব আমরা শুনতে পাচ্ছিলাম না। জি, জি। বিভিন্ন বিশিষ্টজন এবং ব্যক্তিবর্গরা বলতেছেন যে মিনিমাম একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া বিএনপি এই নির্বাচনে জয় সম্ভব না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত 3 বছরে তেমন সুষ্ঠু নির্বাচন হয়নি। সুতরাং এটা কি আওয়ামী লীগের একটি পলিসি হতে পারে না যে এই নির্বাচন কি মিনিমাম সুষ্ঠু করে এই নির্বাচন কমিশনারের আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ভাই, আপনার নামটি যদি আরেকবার বলেন, নাম এবং কোথা থেকে ফোন করেছেন। যাও। আমরা জি আমি ওনার প্রশ্নটা দিয়ে শুরু করি। জি। ইলেকশন কিন্তু আওয়ামী লীগ করে না, ইলেকশন কমিশন করে। ইলেকশন কমিশন কতটুকু শক্তিশালী হবে, ইলেকশন কমিশন কতটুকু স্বাধীন হবে, ইলেকশন কমিশন কতটুকু তার পাওয়ার এক্সারসাইজ করবে, কারণ ইলেকশন কালীন সময় প্রশাসন সম্পূর্ণরূপে ইলেকশন কমিশনের অধীনে চলে যায়, এটা রিয়ালিটি। আমি যদি একটু আপনার কাছ থেকে কুমিল্লার এটা জেনে একটা বিরতিতে যেতে চাই যে আপনার কি মনে হয় যে কুমিল্লার রাজনীতিতে আওয়ামী লীগের কোন দল এই আমি এখানে আপনাকে একটু যোগ করতে চাচ্ছি। আপনি যদি দেখেন কুমিল্লার সদর আসনে কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন 1973 সাল পর 2008 সালের যে সর্বশেষ ইলেকশনটি অনুষ্ঠিত হলো সেখানে আওয়ামী লীগ বিজয়ী হলো, এর মাঝখানে একবারও বিজয়ী হয়নি। এবং আপনি যদি 78 থেকে দেখেন, আবার 86 থেকে কিংবা 91 সাল থেকে কর্নেল আকবর টানা জয়ী হলেন। এবং প্রত্যেকবার আমরা গ্রুপিংকে দায়ী করছি, এটাকে বলছি, একজনকে আরেকজনকে দোষারোপ করা হচ্ছে। আবার রিয়ালিটির জায়গায় এতটুকু দীর্ঘ সময় আওয়ামী লীগের কাছে এই আসনটি ছিল না। তৃতীয়ত হলো আওয়ামী লীগের পক্ষ থেকে এবার চেষ্টা করা হয়েছিল যেটা ভারসাম্যতা আনার জন্য, দুই পক্ষ একজন এমপি থাকবেন, আরেকজন মেয়র হবেন। এই অংশটুকুর ক্ষেত্রে আমার কাছে মনে হলো কেন্দ্রীয় নেতৃত্ব বিরোধ নিরসনের ক্ষেত্রে সম্পূর্ণ কতটা সফল কতটা ব্যর্থ সেটা কুমিল্লাবাসী এর মধ্যে দেখতে পেয়েছে বা মানুষ অনুধাবন করতে পেরেছে। আমি মনে করি এই জায়গাটুকুতে কুমিল্লার অনেকগুলো সংকট সমস্যার শুধু নয়, আজকে সারা বাংলাদেশে কম বেশি আওয়ামী লীগের গ্রুপিং রয়েছে। প্রত্যেকটি আসন 300 আসন যদি আপনি যান সেখানে দেখবেন 600 ক্যান্ডিডেট আওয়ামী লীগের। এবং পুরো কুমিল্লাতে ওয়ার্ডে ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী ছিল। প্রত্যেকটা জায়গা এই জায়গাগুলোতে ছিল, মানে ওয়ার্ড সমঝোতা বা সখ্যতার বিষয়গুলো থাকে। আমাদের এই আমার কাছে মনে হয় যেটা আব্দুল জলিল ভুইয়া বললেন, আওয়ামী লীগকে কুমিল্লা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। এই শিক্ষাটুকু যদি গ্রহণ করতে না পারে তাহলে এটার খেসারতটা নির্মমভাবে দিতে হবে। আমানুল্লাহ কবির, দর্শক যে প্রশ্নটি করলেন যে এটি একটি কৌশল হতে পারে আওয়ামী লীগের এই যে স্থানীয় নির্বাচনে জিতিয়ে দেওয়া, যেই সুবাদে আপনি বলছেন যে নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি কি করে জিতলো। আমরা কিন্তু 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগেও বিএনপির নেতৃবৃন্দের মুখ থেকেই শুনেছিলাম যে স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠু করে দেওয়াটাও একটা কৌশল বটে। এটা কৌশল হতে পারে এই কারণে, ধরেন আপনি যে 5ই জানুয়ারি নির্বাচনে বিএনপি যায় নাই, এখন বিএনপি না যাওয়াতে এটার লেজিটিমেসি নিয়ে প্রশ্ন ছিল, তাই না? এটা দেশে বিদেশে এই প্রশ্নটা উঠেছে। সুতরাং সেখানে এবার যে নির্বাচনটা হবে, এবার প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আমি মানে প্রশ্নমুক্ত নির্বাচন চাই, এটা কিন্তু বলেছেন। কাজে সেখানে প্রশ্নমুক্ত নির্বাচন, এই যে স্থানীয় নির্বাচনগুলো প্রশ্নমুক্ত নির্বাচন হচ্ছে, কিন্তু এই আমরা যত সহজ হিসেব করছি এর সরলীকরণটা ঠিক না। আজকে যদি আপনি ধরেন মানে স্থানীয় নির্বাচনগুলো সব যদি নিরপেক্ষ হয়, সুষ্ঠু ফ্রি ফেয়ার হয়, তাহলে যখন এই নির্বাচনটাই জাতীয় পর্যায়ে আসবে তখন হঠাৎ করে কি সিনারি পাল্টে দেওয়া যাবে? সম্ভব না। হঠাৎ করে আপনি মনে করেন যে একটা সুষ্ঠু নির্বাচনের ধারায় থাকলে সেই ধারাটি অব্যাহত থাকবে নানান কারণে, জনগণের পার্টিসিপেশনে, বাইরের অবজারভেশনে, তারপরে আপনার ইলেকশন কমিশন নিজে, তাই না? এবং সরকারও রাতারাতি কিন্তু তার অবস্থানটা চেঞ্জ করতে পারবে না। বিরতিতে যেতেই হবে। আব্দুল জলিল ভুইয়া, বিরতির পর ফিরে আমি আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি যে বলছে মহাপরীক্ষা, বিএনপি যে বলছে যে এই দিকে আসলে তারা নজর রাখছে কিনা, এই হিসাবগুলো মিলিয়ে তারা জাতীয় নির্বাচনের দিকে হাঁটবে কিনা। দর্শক থাকুন রাজকাহনে, ফোন করুন। ফিরে এলাম রাজকাহনে। আব্দুল জলিল ভুইয়া, আপনার কাছে যেতে চেয়েছিলাম যে বিএনপি যে বলছে মহাপরীক্ষা, বিএনপি যে বলছে যে এই নির্বাচন দিয়েই ইসির পক্ষে সম্ভব রাজনৈতিক দলের আস্থা ফিরে পাওয়া, বিএনপি প্রার্থী বিজয়ী হয়ে পড়ায় সেই পরীক্ষায় ইসি পাশ করলো কিনা। আর আসলে এর আগে বিকেলে তারা অবশ্য বলেছে যে বিএনপি মনে করে ব্যর্থ হয়েছে এবং প্রশাসনকে ব্যবহার করায় তাদের নির্দলীয় সরকারের দাবির যৌক্তিকতা উঠে এসেছে। আসলে কি বিএনপি স্থানীয় নির্বাচনগুলোর দিকে লক্ষ্য রাখবে যেমনটা বলছেন আমানুল্লাহ কবির, নাকি তারা তাদের এক দফা এক দাবিতে আছে? তারা এক দফা এক দাবিতেই আছে।
কারণটা হচ্ছে যে তারা এই নির্বাচনগুলো করছে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আমার আলোচনায় যে বিএনপির যে বক্তব্যটা, আপনার কুমিল্লা সিটি কর্পোরেশনের যিনি জয়ী হলেন তিনি যে বক্তব্যটা দিয়েছেন কতগুলি এক্সকিউজ দাঁড় করিয়ে, যে তিনি তার যে তার দলের যে যৌক্তিকতা সেটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে না, একটা সুষ্ঠু নির্বাচন করতে হলে একটি নিরপেক্ষ সরকার দরকার, দলীয় সরকারের অধীনে নির্বাচন সময়, এটাই তারা বলার চেষ্টা করেছে। আজকে সিটি কর্পোরেশন ইলেকশন আমি যেমন প্রথম বলেছি কত % ভোট হয়েছে এটাও কিন্তু তারা বলেছে। তো এই জায়গাটাতে বিএনপি আসলে সরে নাই। বিএনপি কিন্তু তার একটা এই নির্বাচনে যাওয়া এবং তাদের বক্তব্যগুলো এই সবগুলি হচ্ছে কৌশলগত। জাতীয় নির্বাচনে আপনার তারা, আমার মত হচ্ছে জাতীয় নির্বাচনে তারা যাবে, যা বক্তব্যই দেখ না কেন তাদের অস্তিত্বের কারণেই তারা নির্বাচনে যাবে। আজকে যে নির্বাচনগুলো তারা করছে শুধুমাত্র যে জয়ী হবে তা না, তাদের সাংগঠনিক অনেক দুর্বলতা আছে, সেই সাংগঠনিক দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা নির্বাচন করছে। আরেকটা জিনিস হচ্ছে যে পাশাপাশি আওয়ামী লীগ, আমি যে কথাটি বলছিলাম যে আওয়ামী লীগের জন্য এটা বিশাল পরীক্ষা, এই জায়গাটাতে শিখতে হবে যে মানুষের সাথে যে একমাত্র উন্নয়ন, কিংবা দেখেন প্রত্যেকটা সূচকে কিন্তু বাংলাদেশ এখন এগিয়ে, পৃথিবীর অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে। তো এই যে একটা উন্নয়ন হলো, অর্থনৈতিকভাবে আমরা এগুলো আমাদের সমৃদ্ধি আসলো, বাংলাদেশের মানুষের যে সংস্কৃতি, তারা একটু ফ্রিডম, তারা কথা বলার একটু অধিকার, এই বিষয়গুলোকে নিশ্চিত করতে হবে। আর যারা বিভিন্ন টায়ারে ক্ষমতায় আছেন, এমপি বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, এই যে আগের নির্বাচনটা হলো, এই নির্বাচনে যারা জয়ী হলো অনেকেই কিন্তু আছে জনগণের সাথে যোগাযোগ নাই, এবং তারা মানুষের সাথে আচরণটা কিন্তু ঠিক মতো করছে না। আপনি রাস্তাঘাট করলেন কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন, সেই মানুষ কিন্তু রাস্তাঘাট যে হলো, সে যে তাড়াতাড়ি আসতে পারলো, যেতে পারলো, যোগাযোগের উন্নতি হলো, এটা তারা কখনো দেখবে না। তারা দেখবে আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছে। কাজে এই জায়গাটিতে আওয়ামী লীগে আমি এই জন্যই বলেছি শেখার ব্যাপার আছে। একমাত্র আমি একই প্রশ্ন আপনার কাছে যে বিএনপি আসলেই লক্ষ্য রাখছে কিনা জাতীয় নির্বাচন, আমার কাছে মানে আমি ওর সাথে একমত পোষণ করছি। কারণ বিএনপিকে তার নিবন্ধন টিকিয়ে রাখতে, তার দলের নেতাকর্মীদের হামলা মামলার কবল থেকে রক্ষা করতে এবং সংগঠনের সাংগঠনিক কাঠামো ধরে রাখতে তাকে ইলেকশনে যেতে হবে। এটার কোনো বিকল্প নাই, এটার কোনো অল্টারনেটিভ নেই তার সামনে। দ্বিতীয়ত হলো তিনি আওয়ামী লীগ প্রসঙ্গে যে প্রসঙ্গটা তুলে আনলেন, আমার কাছে মনে হয় আওয়ামী লীগকে অনেক জায়গায় তার অবস্থান পরিবর্তন করতে হবে। আপনি যতই উন্নয়ন কাঠামো সারা বাংলাদেশে সৃষ্টি করুন না কেন, 100 ইকোনমিক জোন, আবার কি সাফল্যের কিন্তু শেষ নেই। আপনি যদি দেখেন এত উন্নত সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বর্তমান সরকারের যে অবস্থান, আমার জিডিপির যে গ্রোথ, প্রত্যেকটি ক্ষেত্রে এটা সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। সেই জায়গাতে শুধু উন্নয়ন কিন্তু ভোটের একমাত্র মাপকাঠি নয়। আমাদের মতো দেশে আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের সামাজিক অবস্থা, আমাদের মানুষের বিচার বুদ্ধি বিবেচনা চিন্তার ক্ষেত্রে অনেক পরিবর্তন আছে। আমি একমত এখানেও আব্দুল জলিল ভূঁইয়ার সঙ্গে। আপনি যদি দেখেন এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকটটাকে, আওয়ামী লীগের সবচেয়ে বড় সংকট আওয়ামী লীগের অভ্যন্তরীণ গ্রুপিং। আওয়ামী লীগের অনেক এলাকার একজন তার প্রতিপক্ষ যে কোনো মূল্যে যে কেউ বিজয়ী হোক সেটা সে কিন্তু চায়, সে চায় যে তার দলের জিতলে না জিতলে কিছু যায় আসে না। এটা কিন্তু আওয়ামী লীগ ঠিক করার চেষ্টা করছে না। দ্বিতীয়ত হলো কত শতাংশ এমপি নিয়মিত তার এলাকা যান, হিসাব করতে হবে। কত শতাংশ এমপি তার মনে করছেন যে আমি গতবার বিনা ভোটে চলে আসলাম, এবারও আসমানি একটা গায়েবী আওয়াজ আসবে, আমি বিজয়ী হয়ে চলে আসবো, আমার ভোট করতে হবে। আপনি যে বিনা ভোটের প্রসঙ্গ আনলেনি, মানে এবারও যে বিনা ভোট হবে না, মানে আপনারা যে এত কনফিডেন্টলি সবাই, মানে আমি বেশিরভাগ আলোচককে এখন দেখি যে বিএনপি নির্বাচনে আসবে, এটা যখন বলেন, মানে আমি তো কৌশলের পরিবর্তন দেখি। ধরুন গত পরশুদিন যখন রুহুল কবির রিজভী সিইসির সঙ্গে দেখা করে বেরিয়ে সজ্জন বললেন তাকে, তখন অনেক সংবাদ মাধ্যম রীতিমতো মন্তব্য সহ সংবাদটি পরিবেশন করেছে যে বিএনপির সিইসির ব্যাপারে নরম সুর দেখা যাচ্ছে। গতকালকে নজরুল ইসলাম খান বেরিয়ে বললেন যে সিইসি কথা শুনছেন, তাদের কথা গুরুত্ব দিচ্ছেন। এটা কৌশলী বক্তব্য, যে কথাটি আমানুল্লাহ কবির তুলেছেন, যে আজ আবার বলছেন দুর্যোগ, এটা তাদের কৌশলী বক্তব্য। আমি এটা জবাব একটু শেষ করে নিই আমার আগের প্রসঙ্গটা, তাহলে এক সেকেন্ড আর কি। ওটা যে আওয়ামী লীগের এমপিদেরকে তাদের এলাকাও যেতে হবে, তাদেরকে তাদের যে
বিভিন্ন প্রকল্প কাবিখা অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ অবস্থান সেটি থেকে সরে আসতে হবে এবং ব্যবসা বাণিজ্য শুধুমাত্র ঢাকা বসে জড়িয়ে থাকলে হবে না, মানুষের কাছে যেতে হবে। এখন মানুষের কাছে যেতে হবে, মানুষের মতটা বুঝতে হবে, চিন্তাটা বুঝতে হবে, মানুষ কি চায়, দলের অভ্যন্তরীণ গ্রুপিং বন্ধ করতে হবে। আপনার কর্মীদেরকে, আওয়ামী লীগের কর্মীরা তাদের নির্বাচনী এলাকায় কি পরিমাণ নির্যাতন করে আপনার ধারণা নেই, এবং বেশিরভাগ এলাকায় আমার কাছে মানে না হলে কি যে 2 বছর আগে নির্বাচনী প্রচার শুরু করেও লাভ হবে না বলছেন? লাভ হবে না, কারণ 200টি আসনে আওয়ামী লীগ তার কর্মীদের প্রতি যে মামলা হামলা নিজেরাই করে বসে আছে সেটি উদ্যোগ করতে হবে। আমি শেষ এখানে আপনার প্রসঙ্গটা আসলাম, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী যে কথাটি বললেন সেটি তাদের বর্তমান রাজনৈতিক পলিসি এবং তাদের কৌশলের অংশ মাত্র। তারা হিসাব নিকাশ করছে যদি শেখ হাসিনা অধীনে ইলেকশনে অংশ নিতে হয় আমাকে, তাহলে ইলেকশন কমিশনের সঙ্গে আস্থার সম্পর্কটুকু যত সম্ভব ধরে রাখা, কখনো তাদেরকে আক্রমণ করে তাদেরকে হুমকির মধ্যে রেখে কখনো তাদেরকে আপন করে নেওয়ার চেষ্টা করা, এটা রাজনৈতিক কৌশল। আর আমাদের দেশে অতীত বর্তমানে বিভিন্ন সময় আমরা দেখেছিলাম যে 70 সালে কি ইলেকশন কমিশন কার ছিল, আপনি যদি হিসাব করতে যান এক একটা সময় একটা টাইম আসে আমাদের। আরেকটা বিষয়, সারা পৃথিবীতে যে জায়গাটা থেকে ইলেকশন কমিশনকেই শক্তিশালী করে অবস্থান নিতে হয়, বিএনপি সেক্ষেত্রে তো তাদের দাবি জানাবে ইলেকশন কমিশনকে আরো শক্তিশালী করা, তারা চোখ রাখবে সেখানে। এই কারণেই আমি মনে করি তারা আগামী ইলেকশনের আগে তাদের দাবি দেওয়ার ক্ষেত্রে ইলেকশন কমিশনকে শক্তিশালী করার প্রস্তাবনা অনেক বেশি থাকবে, কারণ ইলেকশন কমিশন শক্তিশালী না হলে আপনি সরকারকে সেটি মূল বিষয় থাকে না। ইলেকশন কমিশন সারা পৃথিবীতে তার দায়িত্ব ইলেকশনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আপনি ভারতের, আমি বলি না যে আমাদের টিএন সেশনের মতো আমরা ইলেকশন কমিশন পেয়ে যাব, আমি বলি না যে আমাদের অসাধারণ কোনো এরকম গণতান্ত্রিক কাঠামোতে আমরা যেতে পারবো যেখানে ইলেকশন কমিশন একজন মুখ্যমন্ত্রীকে এক সেকেন্ডে কলমের খোসা বরখাস্ত করে দেন, যেটা ঘটেছিল মিজোরামের মুখ্যমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছিল। তো সেই জায়গা আমাদের এখানে হবে না, কিন্তু একটা জায়গায় ন্যূনতম যদি ইলেকশন কমিশনের আমাদের প্রশাসনিক কাঠামো ঠিক থাকে, বিচার বিভাগ এখানে সমান্তরাল ভারতের মতো ভূমিকা রাখতে পারে, সেখানে ইলেকশন কমিশনের অধীনে সুষ্ঠু একটা ইলেকশন হওয়া সম্ভব। আমানুল্লাহ কবির, আপনি কি একমত নির্বাচন কমিশন শক্তিশালী হলে নির্বাচন কমিশন নিজে দায়িত্ব নিয়ে বিভিন্ন ব্যবস্থা নিলে, মানে কুমিল্লায় যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে পালনও করেছেন, ওসি পরিবর্তন, প্রিজাইডিং অফিসার বদলানো, এই কাজগুলো মানে অভিযোগ অনুযায়ী কান দেওয়া, সেই অভিযোগে এবং ব্যবস্থা নেওয়া, এইগুলো করলে কি আসলে জাতীয় নির্বাচনও সুষ্ঠু করা সম্ভব দলীয় সরকারের অধীনে? না না, সম্ভব না। এই কারণে এখানে স্টেক হোল্ডার কারা? 1 নম্বর স্টেক হোল্ডার হলো মানে ইলেকশন কমিশন নিজে, তারপরে সরকার বা সরকার দল মানে সরকারি দল, তারপরে যারা পার্টিসিপেট করবে পার্টিসিপেন্টস, এবং তারপরে হচ্ছে ভোটার যারা তারা, তাই না? এই যে এতগুলো স্টেক হোল্ডার্স আছে, এই স্টেক হোল্ডার্সদের বিহেভিয়ারটা কি হবে তার উপর নির্ভর করবে একটা নির্বাচন কিরকম হবে। এখন সেখানেও আবার ক্যাটাগরাইজ করা যায় কি, আমি মনে করি যে নির্বাচন কমিশন এবং আপনার যদি সরকার যদি চায় যে একটা নির্বাচন ফ্রি ফেয়ার হবে তাহলে হবে। এইটার প্রমাণ আমি মনে করি, যেমন মানে নারায়ণগঞ্জে যেটা ঘটেছে, এটাই আমি মনে করি যে নারায়ণগঞ্জে যেটা ঘটেছে এদিকে সরকারকেই চাইতে হবে নাকি অনেক সময় মানুষ যদি দলে দলে ভোট দিতে যায়, যদি 63% ভোট পড়ে তাহলে কিছু কিছু কেন্দ্রে সিল মারা হলেও আসলে হিসাব মেলানো যায় না। 70 সালের ঘটনা তো সবক্ষণ ঘটবে না, 70-এ যেটা ঘটছে সেটা অন্যরকম একটা সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশন তো এখানে আসে নাই। আপনার এমন কোনো সিচুয়েশন দাঁড়াবে না যে রাতারাতি সমস্ত মানুষ বিএনপির পক্ষে গিয়ে দাঁড়াবে, আর মানে ওই রকম ধরনের 70 সালের মতো একটা নির্বাচন হবে এবং বিএনপি হই হই করে জিতে আসবে, এরকম কোনো ঘটনা ঘটবে না। সুতরাং সেটা কোনো ব্যাপার না। এখন যেটা হচ্ছে এই যে স্টেক হোল্ডার, এখন আমি কিন্তু ক্যাটাগরাইজ করছি প্রধানত ইলেকশন কমিশন এবং সরকার যদি চায়, তারপরে যারা পার্টিসিপেট করবে অর্থাৎ বিরোধী দল এবং অন্যান্য যারা পার্টিসিপেট করবে তারা, এবং সর্বশেষ হলো ভোটাররা যদি কাজেই আপনি এই নির্বাচনকে আপনি যদি মানে ফ্রি ফেয়ার করতে হয় তাহলে এদের সবারই ভূমিকাটা অত্যন্ত জোরালো হতে হবে। কাউকে বাদ দিয়ে আসবো আপনার কাছে একদম কিন্তু এটা হবে না। ভুইয়া, শেষ করব, কি মিলল তাহলে কুমিল্লায়? মেয়র তো নতুন পেলাম, আর কি পাওয়া গেল? পেলাম এই যে গণতন্ত্রের যে চর্চাটা হলো, এই চর্চাটা অব্যাহত থাকুক, এটা আমরা আশা করি। আরেকটা জিনিস হচ্ছে এইখানে আমি শুধুমাত্র আওয়ামী লীগ না, যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে বিএনপির নেতারা সিইসির সাথে দেখা করে কথা রাজনীতিবিদদের ব্যাপারে যেন মানুষের ধারণাটা পজিটিভ হয়, যে আমি এখন বলে আসলাম আপনি সজ্জন, তারপরে উল্টাটা বললাম, আমি কিন্তু দেশের পলিসি মেকার, দেশটা পরিচালনা করে রাজনীতিবিদরা।
এই ধরনের কথা বললে পরে মানুষের রাজনীতিবিদদের যে ধারণা প্রতি যে ধারণাটা আছে এই ধারণাটা একই রকম থেকে যাবে, যে রাজনীতিবিদরা ক্রেডিবল না। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, আমি বলতে চাই উই হ্যাভ টু মেক আওয়ার পলিটিশিয়ানস ক্রেডিবল, and that depends মানে on can the, we নাকি মানে that- they will have to make themselves মানে credible That's right. না আমরা কি আর ক্রেডিবল করে তুলতে পারি তাদের? মানুষ না, রাজনীতিবিদদের ভূমিকা আছে এই জায়গাটাতে টু বি ক্রেডিবল। হ্যাঁ রাজনীতিবিদরা যতক্ষণ পর্যন্ত না ক্রেডিবল না হবে এতক্ষণ আমরা ইন্ডিয়ান ইলেকশনের কথা বললাম কেন হয়, ইন্ডিয়ান সিইসি কিভাবে স্যাক করে দিতে পারে আপনার চিফ মিনিস্টারকে। আপনার এইখানে একমাত্র ইলেকশন কমিশনই আপনার সব না, যেখানে আপনার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমি মনে করি রাজনীতিবিদদের ক্রেডিবল হওয়া দরকার। তাহলে পরেই একটা সুষ্ঠু ইয়ে হবে, আপনার দেশের রাজনীতি হবে, একটা পরিবেশ হবে, যেই পরিবেশের মধ্যে বাংলাদেশের মানুষের সুনাগরিক হয়ে গড়ে ওঠার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। নঈম নিজাম কুমিল্লার ছেলে, আপনাকে দিয়ে শুরু করেছিলাম, আপনি শেষ করুন। আমি যেখানে বলছিলাম কি পেলে, যে কথাটা কি আমি মিললো? মিলার প্রসঙ্গে আমি একটু শুধু আগের প্রসঙ্গ একটু টেনে আনতে চাই। গাজীপুর যে ফলাফলটা হয়েছিল সেখানে এক একটি ওয়ার্ডে এক একজন আওয়ামী লীগের এমপি দায়িত্বে ছিলেন, তখন এমপি অ্যালাউ করা হতো তখনকার সময়, এখন অ্যালাউ করা হয় না। আর তখন তো বোধহয় প্রতীক ছিল না, সে কারণেই তারা প্রতীক ছিল না, হ্যাঁ। প্রতীক ছিল না, এমপিদেরকে অ্যালাউ করতো। তখনকার ক্ষমতাসীন দলের এক একজন এমপি এক একটা এলাকার দায়িত্ব, একটা ওয়ার্ডের দায়িত্বে ছিল, সেই ওয়ার্ডে তারা প্রভাব খাটে বিজয় আনতে পারেনি। যখন জনগণ কাউকে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে থাকে কোনো পরিস্থিতি সেখানে টলাতে পারে না। আপনি যদি দেখেন চট্টগ্রামের এর আগে ফলাফলটা একসঙ্গে 4টি-5টি অনেকখানে এমপিরা না থাকলে হয়তো অনেক অনেক ফলাফল বেশি। অন্যরকম হতো। আমি সেটাই বললাম, হ্যাঁ। প্রভাব খাটানোর চেষ্টা করলে প্রভাব খাটানো জানে যখন মানুষ জেগে ওঠে, যখন মানুষ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তার সিদ্ধান্ত নেয় আমি এই জায়গাতে অবস্থান গ্রহণ করব, সেই জায়গায় মানুষের সঙ্গে থাকতে হবে। আওয়ামী লীগ গণমানুষের একটি দল, তাদের সেই জায়গাতে তারা যদি ভুলে যায় গিয়ে থাকে কোনোভাবে তার ম্যানিপুলেট করবে, এইসব চিন্তার থেকে দূরে সরে আসতে হবে। আমার কাছে মনে হয় তারা সেটি ভাবেও না। আমি আরেকটা শেষ করছি, এটা বলে যে কথা জলিল ভাইয়ের সঙ্গে আমি একমত। আমাদের রাজনীতিবিদদের ক্ষেত্রে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কুমিল্লার ক্ষেত্রে যে দুটি বিষয় মিলল, একটি হলো আওয়ামী লীগের জন্য এটি একটি রেড সিগন্যাল, এই রেড সিগন্যালকে তাদের অতিক্রম করতে হবে, চিন্তা করতে হবে না এটা হয়তো আমরা একটা নিরপেক্ষভাবে হয়ে গেল। নো, যদি আপনি বিচার বিশ্লেষণ করতে যান ভিতরে ভিতরে কিন্তু অনেক রকম মানুষের থিঙ্কিং, চিন্তা ভাবনা, বাস্তবতা অনেক ফারাক খুঁজে পাবেন। আর তৃতীয়ত হলো যদি মনে করে থাকেন বিএনপির জন্য যে আপনি সকালে এক কথা বললেন, বিকালে এক কথা বললেন, সন্ধ্যার সময় এক কথা বললেন, এটিও হবে না। আপনাকে কিছু জায়গাতে আপনাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আপনি তো সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধরা দরকার ছিল। ইলেকশন ফলাফলের পরে কি একটি সংবাদ সম্মান করে বলতে হবে যে এটি কোনো রকম অবস্থান নয়? আপনি রাত 10টার সময় তো বলতে পারেন এই কথাটুকু। মিডিয়া তো আর ঘুমিয়ে বাড়িতে চলে যাবে না, এটি হলো বাস্তবতা। এই জায়গাতেই শুরু করেছিলেন আমানুল্লাহ কবির। অসংখ্য ধন্যবাদ আমানুল্লাহ কবির, নঈম নিজাম, আব্দুল জলিল ভুঁইয়া। দর্শক ধন্যবাদ আপনাদের যারা সঙ্গে ছিলেন প্রথম পর্বে। পরবর্তী পর্বে আজ আমরা আলোচনা করব জঙ্গিবাদ না রাজনীতি, এই বিষয়ে আলোচনা করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। সঙ্গে থাকবেন আপনিও, ফোন লাইন থাকবে খোলা, ফোন করুন।